হ্যালো এভরিওয়ান, আমি সম্ভাবনা। আর আজকে আমরা ক্লাস 12 এর যে নতুন চ্যাপ্টারটা শুরু করব সেটা হচ্ছে পি ব্লক এলিমেন্টস। ঠিক আছে, তোমাদের ক্লাস 11 এ যেটা ছিল পি ব্লক এলিমেন্টস এ সেটা ছিল হচ্ছে গ্রুপ 13 আর গ্রুপ 14। তো আমরা এখানে যেটা পড়বো তোমাদের ক্লাস 12 এর পি ব্লকে আমরা পড়বো হচ্ছে গ্রুপ 15, গ্রুপ 16, গ্রুপ 17 আর গ্রুপ 18। ঠিক আছে, গ্রুপ 18 যদিও তোমাদের নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে চলে যায়, কিন্তু যেহেতু নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রেও লাস্ট যে ইলেকট্রনটা সেটা আমাদের পি ব্লকে, মানে পি যে শেলটা পি উপকক্ষে প্রবেশ করছে, সেজন্য সেটাকে আমরা পি ব্লকের আন্ডারেই যেহেতু ফেলি, সেজন্য সেটাকে আমরা পি ব্লকের আন্ডারেই করবো। ঠিক আছে, তো আজকে থেকে আমরা স্টার্ট করছি আমাদের পি ব্লক এলিমেন্টস। আমরা ফার্স্টে আমরা একদম পরপরই করব, আমরা গ্রুপ 15 করব, দেন 16, 17, তারপরে আমরা গ্রুপ 18 হচ্ছে পি ব্লক এলিমেন্টস এর আমরা করব। ঠিক আছে, তো স্টার্ট করার আগেই বলে রাখি তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে যে কোনো ধরনের নোটিফিকেশন আপডেট তোমরা যেন খুব ইজিলি পেয়ে যেতে পারো। ওকে, তো চলো স্টার্ট করি। আচ্ছা, ফার্স্ট যেটা যে আমরা এখন কি পড়বো, আমরা পড়বো হচ্ছে গ্রুপ 15 যে এলিমেন্টস, গ্রুপ 15 এলিমেন্টস আমরা পড়বো। তো গ্রুপ 15 এলিমেন্টস এর মধ্যে ফার্স্টে আমরা কি পড়বো, আমরা ট্রেন্ড গুলো পড়বো, যে যে সমস্ত ধর্মগুলো রয়েছে সেই ধর্মগুলো আমাদের কিরকম করে ভ্যারি করছে। আমি বলে দিচ্ছি একবার যে আমরা কিরকম করে এগোবো, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় হয়। তো ফার্স্টে আমরা কি করব, আমরা হচ্ছে তোমাদের প্রথমে আমরা মানে ইলেকট্রনিক কনফিগারেশন গুলো করব। তারপরে আমরা বোঝার চেষ্টা করব যে আমরা প্রকৃতিতে এই যে এলিমেন্ট গুলো, এই এলিমেন্ট গুলোকে আমরা কিরকম করে পাচ্ছি সেটা আমরা দেখবো। দেন আমরা কি দেখবো, আমরা দেখবো হচ্ছে এদের যে ট্রেন্ড গুলো, পিরিয়ডিক প্রপার্টি গুলো, সেগুলো কিরকম করে ভ্যারি করছে, কোন কোন ধর্ম কিরকম ভাবে তোমার আসছে, একটার পর একটা যে ধর্মগুলো আছে সেই ধর্মগুলো শ্রেণী বরাবর বা গ্রুপ বরাবর কিরকম করে চেঞ্জ হচ্ছে, এই জিনিসগুলো হচ্ছে আমরা দেখবো। তারপরে আমরা কি করব, তারপরে হচ্ছে আমরা এখান থেকে এটা যে জারণ স্তর, জারণ অবস্থা, যেটা অক্সিডেশন স্টেট যেটাকে আমরা বলছি, অক্সিডেশন স্টেটটাকে বোঝার আমরা ট্রাই করব। আর তারপরে আমরা কি করব, তারপরে হচ্ছে এখান থেকে আমরা নাইট্রোজেন আর ফসফরাস, এই দুটো আমাদের খুব ইম্পর্টেন্ট। তো নাইট্রোজেনটা আমরা পড়বো, আর নাইট্রোজেনের মধ্যে আমরা হচ্ছে তোমার নাইট্রোজেনের কিছু স্পেশাল তোমার কম্পাউন্ড, যেরকম তোমার অ্যামোনিয়া, নাইট্রিক অ্যাসিড, এই জিনিসগুলো দেখবো। তারপর আমরা বিভিন্ন ধরনের নাইট্রোজেনের অক্সাইড দেখবো। এগুলো দেখার পরে আমরা যাবো হচ্ছে ফসফরাস। আর ফসফরাস আমাদের দু টাইপের আছে, একটা লাল আর একটা সাদা। তো সেই ফসফরাসের শ্রেণী, মানে ফসফরাসের মধ্যে যে এই যে দু রকম ফসফরাস, এই জিনিসটা কিরকম করে হচ্ছে, এটা স্ট্রাকচার কিরকম, এই জিনিসগুলো দেখবো। দেখি আমরা ফসফরাসের কিছু তোমার ইম্পর্টেন্ট যৌগ, যেগুলো সেই ফসফরাসের কিছু ইম্পর্টেন্ট যৌগ করে দেন আমরা সেখান থেকে কিসে যাব, সেখান থেকে আমরা যাব হচ্ছে গ্রুপ 16। তো গ্রুপ 16 যখন করবো তখন গ্রুপ 16 এর জিনিসটা আমি ফার্স্টে আর একটুখানি হচ্ছে তোমাদেরকে ব্রিফ করে দেবো। ওকে, তো আমরা এখন যেটা করছি, আমরা করছি হলো গ্রুপ 15। গ্রুপ 15 কে, গ্রুপ 15 কে এটাকে, এর ফার্স্ট এলিমেন্টটা হচ্ছে নাইট্রোজেন, তাই তো? তো গ্রুপ 15 কে হচ্ছে কি বলা হয়, নিকোজেন। কি বলা হয়, নিকোজেন। ওকে, আচ্ছা। তো গ্রুপ 15 এ আমাদের যে কি থাকে, আমাদের গ্রুপ 15 এ অনেকগুলো মৌল থাকে, তাই না? তো আমরা এখানে ধরো লিখছি আমাদের মৌলের নামগুলো। হুম, তো আমাদের যে মৌলগুলো থাকে ফার্স্টেই কি থাকে, ভুল তো বোঝা যাচ্ছে, ফার্স্টে থাকে হচ্ছে আমাদের নাইট্রোজেন। নাইট্রোজেনের পরে কি থাকে, নাইট্রোজেনের পরে থাকে হচ্ছে ফসফরাস। ফসফরাসের পরে থাকে হচ্ছে আমাদের আর্সেনিক। আর্সেনিকের পরে থাকে আমাদের অ্যান্টিমনি। আর লাস্টে থাকে হচ্ছে বিস্কুট। ঠিক আছে, তখন থাকে হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি আর বিস্কুট। তোদের ইলেকট্রনের মানে তোমার কতগুলো করে ইলেকট্রন থাকে, নাইট্রোজেনে থাকে হচ্ছে আমাদের 7টা। এবার সাথে সাথে যদি আমরা 8 যোগ করি তাহলে কত হয়, 7 8 15 হচ্ছে। ফসফরাস থাকে হচ্ছে 15। এবার 15-র সাথে যদি আমরা তোমার 18 যোগ করি, 8-এর পরে 18 যোগ করি, 18 যোগ করলে কত হচ্ছে, 18 যোগ করলে হচ্ছে তোমার 33। তো আর্সেনিকে থাকে হচ্ছে, মানে আর্সেনিকে থাকে হচ্ছে আমাদের
33টা ইলেকট্রন। এবারে 33-এর সাথে যদি আমরা আবার 18 যোগ করি তাহলে কত হচ্ছে 51, তাহলে অ্যান্টিমনি থাকে 51টা ইলেকট্রন। আর 51-র সাথে তারপরে যদি আমরা 32 যোগ করি, মানে তোমার এটাকে 8, তারপরে 18, তারপরে 32 এরকম করে যোগ করতে থাকলে আমরা শ্রেণী বরাবর হচ্ছে তোমার ঠিকঠাক মতো করে আমরা মানে তোমার ইলেকট্রনের কাউন্ট কোনটা সেটা পেতে পারি। তো তারপরে বিসমাথের ক্ষেত্রে আমরা অ্যান্টিমনি থেকে বিসমাথ যেতে গেলে আমরা 51-এর সাথে 32 যোগ করবো। 32 যোগ করলে কত হচ্ছে 83। তো এটা হচ্ছে এদের যে আমাদের ইলেকট্রন কাউন্ট, যেটা সেই ইলেকট্রন কাউন্টটা হচ্ছে এরকম করে হচ্ছে, বোঝা গেল? ওকে। তো আমাদের নাইট্রোজেনের 7টা ইলেকট্রন আছে, তাই নাইট্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন হয় হচ্ছে আমাদের 1s2, 2s2, 2p3। আচ্ছা দাঁড়াও, 3টা একটু উপরে উঠে গেছে, এটা বোঝা যাচ্ছে না, মিনিট। এটা হচ্ছে 1s2, 2s2, 2p3, 7টা হয়ে গেল। ওকে। ফসফরাসের ক্ষেত্রে কি হয় 15টা, তাহলে 1s2, 2s2, 2p6, 3s2, 1 2 3 4 10 11 12, মানে আরো 3টে, তাহলে 3p3। আর তোমাদের যদি ক্লাস 11-এ মনে থাকে তাহলে আমাদের যে গ্রুপ 13-এর যে এলিমেন্ট গুলো ছিল সেগুলোতে কি হচ্ছিল তোমার 2p1, 3p1, 4p1, মানে পি অরবিটালে একটা ইলেকট্রন আসে। যে গ্রুপ 14 আমরা যখন করেছি সেখানে কি 2p2, 3p2, মানে লাস্টের শেলটাতে আমার দুটো করে ইলেকট্রন ছিল পি উপকক্ষে। এক্ষেত্রে কি হচ্ছে আমাদের লাস্টের শেলে 3টে করে ইলেকট্রন থাকছে। ঠিক আছে? এবার হচ্ছে আমাদের আর্সেনিক। আর্সেনিক খুব বিষাক্ত আমরা জানি। তো আর্সেনিকের ক্ষেত্রে কত আছে 33, তাহলে আর্সেনিক এটা যদি আমরা লিখি তাহলে হবে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, তারপরে কি 3d10, তাহলে কত হলো 10, 20, 28, মানে হচ্ছে আরো 5টা। তো 3d3, 4s2, 4p3, তাহলে হয়ে গেল 33টা। এটা হচ্ছে আর্সেনিক। এবার হচ্ছে অ্যান্টিমনি, যেখানে আছে 51টা। কত হবে? অ্যান্টিমনির ক্ষেত্রে 51 আছে, তাহলে হবে হলো 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d10, 4s2, 4p6, তাহলে কত হলো এখানে 10 11 12 18 28 29 30 36, তাই তো? তাহলে 4p হলো, তারপরে আসবে হচ্ছে 4d, তাহলে 36, 4d10 46, তারপরে হচ্ছে 5s2 48, 5p3। বোঝা গেল? তাহলে এটা হয়ে গেল আমাদের 51টা। লাস্ট হচ্ছে বিসমাথ। বিসমাথের ক্ষেত্রে কি হবে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d10, 4s2, 4p6। এটা লেখার সময় কি করা হয় বলো তো, তোমার 4 মানে 1 গুলোকে একদিকে, 2 3 4 গুলোকে একদিকে, 5 গুলোকে একদিকে, এরকম করে করে লেখা হয়, যাতে তোমার দেখতে জিনিসটা তোমার সিমেট্রি লাগে, রাইট? ওকে। তারপর হচ্ছে 4p6, তারপরে হলো, তো কালারটা একটু চেঞ্জ করে নিই, 4p6, 4d10, 4d10 হলো, তারপরে হচ্ছে আমাদের 5s2, 5p6, তারপরে হচ্ছে আমাদের 4 আমরা এখানেও লিখতে পারবো। তারপরে হচ্ছে আমাদের 4f14, তাহলে হয়ে গেল 1 2 3 4 10 12 18 28 30 36 46 48 49 50 51 52 53 54 64 65 66 67 68টা হয়েছে, রাইট? তারপরে হচ্ছে আমাদের 5d10,
78, তারপরে 6s2, 78, 80, 6p3। এটা হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন। তো যে জিনিসটা আমরা এখানে কমন দেখতে পাচ্ছি সেটা কি, লাস্টেরটা দেখো, এটা ns2 npn, 2s2 2p3, এটা দেখো এক্ষেত্রে 2s2 2p3, 3s2 3p3, 4s2 4p3, 5s2 5p3, 5s2 5p3, 6s2 6p3। তাহলে এক্ষেত্রে আমরা যেটা তোমার দেখতে পাচ্ছি, তোমার লাস্ট যেটা শেলটা মানে তোমার যে ভ্যালেন্স শেলের ইলেকট্রনিক কনফিগারেশন কত, ns2 p3। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সো ব্যালেন্স শেল, যেটা ব্যালেন্স শেলের ইলেকট্রনিক কনফিগারেশনটা আমাদের কত হচ্ছে, ব্যালেন্স শেলের ইলেকট্রনিক কনফিগারেশনটা হচ্ছে আমাদের ns2 np3। ঠিক আছে, চলো নেক্সট। নেক্সট আমরা দেখবো যে আমাদের যে এই মৌলগুলো আছে গ্রুপ 15 এ, এগুলোর আমাদের প্রকৃতিতে অবস্থান কিরকম, এটাকে হচ্ছে আমাদের দেখবো। ফার্স্টে বলছে যেটা যে নাইট্রোজেন, যেটা নাইট্রোজেন একটা দ্বিপরমাণু গ্যাস রূপে থাকে। দ্বিপরমাণু গ্যাস মানে কি, দুটো পরমাণু একসাথে যুক্ত হয়ে থাকে। এই একটা নাইট্রোজেনের পরমাণু, এই একটা নাইট্রোজেনের পরমাণু, ওরা একসাথে যুক্ত হয়ে থাকে কিভাবে, N2। এটা কি বলবো, দ্বিপরমাণু, আর N2 একটা গ্যাস হিসেবে থাকে, যেটাকে আমরা বলছি দ্বিপরমাণু গ্যাস, যেটা বায়ুমণ্ডলের প্রায় কত অংশ হচ্ছে আমাদের দখল করে থাকে, যেটা বায়ুমণ্ডলের প্রায় 78% আয়তন হচ্ছে দখল করে থাকে। এরকম কিন্তু কোশ্চেন আসে অনেক সময়, যে বলে দিল যে তোমার নাইট্রোজেন গ্যাস কত পার্সেন্ট হচ্ছে তোমার আয়তন দখল করে নিয়ে থাকে। এগুলো খুব তোমার হচ্ছে মানে এগুলো জাস্ট পড়লেই পারা যায়, এরকম টাইপের ব্যাপার। তো 78% দখল করে থাকে। ভূত্বকে নাইট্রোজেনের প্রাচুর্য খুব কম, এবং প্রাচুর্যের মানে ওজনের ভিত্তিতে এটা হচ্ছে 33 নাম্বার স্থানে হচ্ছে অবস্থান। নেক্সট যেটা, সেটা হচ্ছে আমাদের কি, আচ্ছা আচ্ছা ফসফরাস পরে আছে। একে হচ্ছে ভূত্বকে সোডিয়াম নাইট্রেট, যেটাকে আমরা বলছি হলো তোমার সোডিয়াম নাইট্রেট, তারপরে NaNO3 সোডিয়াম নাইট্রেট, সেটাকে আমরা বলি চিলি সল্ট পেপার। এবার বলতেই পারে চিলি সল্ট পেপারের আমাদের সংক্ষেপটা বলো, বা পটাশিয়াম নাইট্রেট, KNO3 ইন্ডিয়ান সল্ট পেপার, এগুলোর রূপে হচ্ছে পাওয়া যায়। তো এবার তো ধরো এগুলোর নাম দিয়ে দিতে, মানে পটাশিয়াম নাইট্রেট, সোডিয়াম নাইট্রেট, এগুলোর এমনিতে নাম এটার একটা আছে, কিন্তু এগুলোকে স্পেশাল নাম দিয়ে হচ্ছে ডাকা হয়। যেমন সোডিয়াম নাইট্রেট কে বলা হচ্ছে হলো চিলি সল্ট পেপার, পটাশিয়াম নাইট্রেট কে বলা হচ্ছে হলো ইন্ডিয়ান সল্ট। এরকম ভাবে হচ্ছে আমরা নাইট্রোজেনকে প্রকৃতিতে পাচ্ছি। নেক্সট যেটা, সেটা হচ্ছে আমাদের তোমার ফসফরাস। আচ্ছা, তো ফসফরাসের হচ্ছে তোমার ওজনের ভিত্তিতে যদি আমরা দেখি ভূত্বকে, তাহলে এটার স্থান হচ্ছে 11, মানে ওটা কিসের থেকে, তোমার নাইট্রোজেনের থেকে বেশি আছে। ফসফরাসের কিন্তু তোমার অনেক ইম্পর্টেন্ট ভূমিকা আছে। আমাদের যে হাড়ের গঠনে কিন্তু ক্যালসিয়ামের সাথে ফসফরাসও সেখানে একটা খুব ভাইটাল রোল হচ্ছে আমাদের প্লে করছে। ঠিক আছে, তারপরে যেমন ধরো আমরা যেমন তোমার বিভিন্ন ধরনের খাবার খাই আমরা, যেমন মাছ, মাছ থেকে আমরা হচ্ছে তোমার মানে ফসফোপ্রোটিনের জন্য আমরা মাছ খাই, যেমন আমরা ডিম খাই। তো ঠিক আছে, এই জিনিসগুলো আমরা খাই। ফসফরাস কি করে, ফসফরাস আমাদের তোমার মাংসপেশির জন্য খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করছে, হাড়ের জন্য খুব ইম্পর্টেন্ট, দাঁতের জন্য, মানে ধরো যেই জায়গাগুলোতে আমাদের ক্যালসিয়ামের ভূমিকাটা থাকছে, তার সাথে সেখানে ফসফরাসেরও থাকবে, এবং হাড়ে, দাঁতে, এই জায়গাগুলোতে হচ্ছে আমাদের খুব ইম্পর্টেন্ট একটা ভূমিকা পালন কে করছে, ফসফরাস। তো বলছে যে এটা হচ্ছে তোমার এটা খুব ইম্পর্টেন্ট যে ফসফরাস অত্যন্ত সক্রিয় মূলক। ফসফরাস কিন্তু তোমার খুব সক্রিয়। যেমন ধরো আমরা যে তোমার দেশলাই কাঠি জ্বালাই না, সেই দেশলাই কাঠিতে যেটা প্রোটিনটা ইউজ হয় সেটা হচ্ছে তোমার ফসফরাস। ঠিক আছে, যদি সেটা ফসফরাসের সাথে তোমার কিছু জিনিসের বিক্রিয়া করে তৈরি হয়, কিন্তু এমনি ফসফরাস যেটা হয়, পিওর ফসফরাস যেটা, সেটা কিন্তু তোমার মানে পিওর অবস্থায় কিন্তু ফসফরাস থাকতে পারে না। মানে ফসফরাস এতটাই রিয়াক্টিভ, এত সক্রিয়, যেটাকে এমনি বাতাসে রেখে দিলে কি এমনি বাতাসের সাথে রিয়াক্ট করতে পারে। এবং খুব হচ্ছে তোমার রিয়াক্টিভ একটা কম্পাউন্ড ফসফরাস। এটাকে আমরা বাতাসে কখনো মুক্ত অবস্থায়
তোমার রাখলে সেটা বাতাসের সাথে বিক্রিয়া করবে। আর এই যে তোমার ফসফরাসকে কিন্তু আমরা যে প্রকৃতিতে পাই, আমরা কিন্তু তোমার মুক্ত অবস্থায় পাই না। আমরা কি জানি, সোনা রূপা এগুলোকে আমরা তোমার প্রকৃতিতে মানে যেরকম ওরা আছে সেই হিসেবে পাচ্ছি। কিন্তু আমাদের যে ফসফরাস কিন্তু আমরা মুক্ত অবস্থায় পাই না। কেন পাই না? কারণ ফসফরাস হচ্ছে তোমার রিয়াক্ট করে। এত রিয়াক্টিভ হওয়ার জন্য ও হচ্ছে তোমার বায়ুর সাথে বা যেকোনো যেই মৌলর পাশে আছে বা যেই এলিমেন্টের পাশে আছে তার সাথেও খুব ইজিলি রিয়াক্ট করতেছে। যার জন্য আমরা হচ্ছে ফসফরাসকে কিন্তু তোমার মুক্ত অবস্থায় কখনোই পাই না। তো এটাই বলছি, প্রকৃতিতে একে মুক্ত অবস্থায় পাওয়া যায় না। বাতাসের সংস্পর্শে এতে দ্রুত আগুন ধরছে, এত স্পিডে রিয়াক্ট করে যে বাতাসের সংস্পর্শে কি হয়, এটার মধ্যে আগুন ধরছে। বোঝা গেল। তারপরে বলছি ফসফরাসের কয়েকটি গুরুত্বপূর্ণ খনিজের নাম আমাদের দেওয়া আছে। যখন আমরা ফসফরাস নিয়ে আরেকটু পড়বো এরপরে বা তার পরের ক্লাসে, তখন আমরা ফসফরাসের যে যৌগগুলো আছে সেই যৌগগুলোকে নিয়েও আমরা ডিসকাস করবো। ওকে। আচ্ছা, আমরা বলছি যে খনিজগুলি ফসফেট শিলা বা রক রূপে, রকের প্রধান উপাদান। চিত্রান্ত দেখো, যেটা বলছিলাম যে আমাদের হাড়ে, দাঁতে, স্নায়ুতে মানে নার্ভে, মাংসপেশিতে এবং মস্তিষ্কে যৌগরূপে কাজ করে। কোথায় কোথায় পাওয়া যায়? দুধে, ডিমে, মাছে ফসফোপ্রোটিন রূপে ফসফরাস কি করে? অবস্থান করে। ফসফোপ্রোটিন রূপে ফসফরাস অবস্থান করে। আর প্রাণীর অস্থিতে প্রায় 60% ক্যালসিয়াম ফসফেট থাকে। বললে না যে ক্যালসিয়াম আর ফসফেট মোটামুটি একই একই সাথে থাকে। ওই জন্য আমাদের প্রাণীদের যে অস্থি মানে আমাদের যে হাড়, সেই হাড়ের মধ্যে এই 60% আমাদের কি থাকে? ক্যালসিয়াম ফসফেট। এই ক্যালসিয়াম ফসফেট হচ্ছে থাকে। ওকে। লাস্ট সেগুলো তোমাদের আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ এগুলোর প্রাচুর্য বলছে খুবই কম। এটা তোমরা দেখে থাকো যখন ভূগোল আমরা পড়েছিলাম ছোটবেলায়, তখন আমরা সেখানে দেখেছিলাম যে আর্সেনিকের তোমার আর্সেনিক দূষণের জন্য আর্সেনিক বলে সেই জল খাওয়া হয় বা আর্সেনিকের দূষণের জন্য তো বিভিন্ন ধরনের রোগ হয়, তাই না? তো আর্সেনিক হচ্ছে তোমার মানে খুবই অল্প পরিমাণে মাটিতে থাকে, কিন্তু তা এত হার্মফুল, এত ড্যামেজিং হয় আমাদের জন্য যে আর্সেনিকের জন্য কিন্তু বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে। তো যদিও এগুলোর তোমার প্রাচুর্য অতটা বেশি নেই, কিন্তু আর্সেনিক কিন্তু তোমার অত্যন্ত বিষাম। ওই জন্য যে সমস্ত জায়গায় বা যে মাটিতে আর্সেনিক আছে সেখান থেকে লোকজনকে কি হয়, সাবধানে থাকতে হয়। ঠিক আছে। তারপরে এগুলোকে বলছে সালফাইড খনিজ রূপে পাওয়া যায়। আর এগুলো কি কি হিসেবে পাওয়া যায় সেই জিনিসগুলো দেওয়া আছে, এটা একটুখানি তোমরা দেখে নেবে। নেক্সট যেটা এটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমরা মৌল সমূহের বিভিন্ন পারমাণবিক ও ভৌত ধর্মের সাধারণ প্রবণতা। তো আমাদের এই যে এলিমেন্ট গুলো আমরা দেখলাম নাইট্রোজেন থেকে শুরু করে বিসমাথ পর্যন্ত, তো এই যে এলিমেন্ট গুলো এর ক্ষেত্রে আমরা দেখবো যে বিভিন্ন ধরনের যে আমাদের প্রবণতা গুলো, ভৌত ধর্ম বা পারমাণবিক যে সমস্ত ধর্ম এগুলোর আছে, এই ধর্মগুলো আমাদের কিরকম করে তোমার চেঞ্জ হচ্ছে, রাইট? আমরা ক্লাস 11-এ পড়তে গেলে 13-14 পড়েছি। 13-14 এর সাথে 15 এর ডিফারেন্সটা কি হচ্ছে? এরপর যখন আমরা 16 পড়বো, তখন 16 এর সাথে আমাদের কি ডিফারেন্স হয় 15 এ, সেটাও আমাদেরকে তখন পড়তে হবে, রাইট? এই ডিফারেন্সটা আমরা দেখবো। তারপরে আমরা কি দেখবো যে কোনো একটা শ্রেণীর ওপর থেকে নিচে আসলে এই ডিফারেন্সটা আমাদের কিরকম করে ক্রিয়েট হচ্ছে, এই জিনিসগুলো হচ্ছে আমাদেরকে দেখতে হবে। ঠিক আছে? ওকে, একটুখানি জল খেয়ে নিই। নেক্সট ফার্স্ট যে আমরা প্রপার্টিটা পড়বো সেটা হচ্ছে পারমাণবিক আর আয়নীয় ব্যাসার্ধ। তো ব্যাসার্ধের ক্ষেত্রে জিনিসটা কিরকম করে আমাদের ক্ষেত্রে এফেক্ট করেছে তোমরা ভালো করে দেখো। কি বলেছে যে গ্রুপ 15 মৌলগুলির পারমাণবিক মানে সমযোজী আর আয়নীয় ব্যাসার্ধ হিসেবে একটা নির্দিষ্ট জারণ অবস্থা। ঠিক আছে, যদি জারণ অবস্থাটা আমাদের সেম থাকে, তাহলে গ্রুপ 14 মৌলগুলির পারমাণবিক এবং আয়নীয় ব্যাসার্ধ অপেক্ষা কম হয়। মানে আমাদের গ্রুপ 14 এর যে তোমার আয়নীয় বা পারমাণবিক ব্যাসার্ধ গুলো হয়, সেগুলোর তুলনায় আমাদের গ্রুপ 15 এর যে আয়নীয় বা পারমাণবিক ব্যাসার্ধটা হয়, সেই ব্যাসার্ধটা হয় কম। আচ্ছা, এবার আমাদেরকে বুঝতে হবে যে কেন কম হয়, তাই না? এমনি আমরা তো বলছি আমরা বিশ্বাস করছি, কিন্তু আমাদেরকে তো জানতে হবে যে কেন কম হচ্ছে। এবার গ্রুপ 14-এ আর হচ্ছে গ্রুপ 15-এ, গ্রুপ 15 না গ্রুপ 14 এর মধ্যে গ্রুপ 14 এর যে লাস্ট ইলেকট্রনটা যাচ্ছিল সেটা কোথায় যাচ্ছিল? পি তে। কি হিসেবে যাচ্ছিল? একটা ইলেকট্রন ছিল, আরেকটা ইলেকট্রন যাচ্ছিল, 2p1 ছিল, আরেকটা ইলেকট্রন যাচ্ছিল, মানে কি হচ্ছিল? np2 হিসেবে।
আর গ্রুপ 15-এ কি হিসেবে যাচ্ছে? np3 হিসেবে। মানে লাস্টের ইলেকট্রনটা গ্রুপ 14-এও যাচ্ছিল পি তে, 15-এও যাচ্ছে পি তে। এবার গ্রুপ 15-এও পি তে যাচ্ছে, কিন্তু গ্রুপ 14-এও পি তেই যাচ্ছিল। তাহলে কি হবে, যেহেতু একই উপকক্ষের মধ্যে ইলেকট্রনটা প্রবেশ করছে, সেজন্য একই উপকক্ষে ইলেকট্রনটা প্রবেশ করার ফলে কি হচ্ছে, এটার যে আবরণী প্রভাবটা কিন্তু অতটা পড়ছে না। আবরণী প্রভাবটা কি হচ্ছে না, অতটা কিন্তু পড়ছে, যেহেতু একই শেলের মধ্যে হচ্ছে ইলেকট্রনটা আমার যাচ্ছে, রাইট? তার উপরে কি হচ্ছে যে একটা ইলেকট্রন বাইরে থেকে আসছে, যার জন্য কি হচ্ছে, আমাদের কার্যকরী নিউক্লিয় আধানটা বাড়ছে। যেহেতু আমাদের আবরণী প্রভাবটা হচ্ছে তোমার অতটা পরিমাণে বাড়ছে না, কিন্তু আমাদের কার্যকরী নিউক্লিয় আধানটা বা কার্যকরী নিউক্লিয় চার্জটা বৃদ্ধি পাচ্ছে। এবার যদি আমাদের কার্যকরী নিউক্লিয় আধান কার্যকরী নিউক্লিয় আধানটা যদি আমাদের পারে, কিন্তু আমাদের একই উপকক্ষে ইলেকট্রনটা প্রকাশ করার জন্য যদি আমাদের আবরণী ক্ষমতাটা অতটা না বাড়ে, আবরণী ক্ষমতা সমভাবে না বাড়ে, যদি আবরণী ক্ষমতা আমাদের সমভাবে না বাড়ে, তাহলে আমাদের কি হবে যে একদম আমাদের যে নিউক্লিয়াসটা কি হবে, আমাদের যে লাস্ট শেলের যে ইলেকট্রনটা, সেটাকে তাহলে কি ভালো মতো করে অ্যাট্রাক্ট করতে পারবে, ভালো মতো করে অ্যাট্রাক্ট করতে পারবে। আর যদি ভালো মতো করে অ্যাট্রাক্ট করতে পারে, তাহলে কি হবে, তাহলে আমাদের যে তোমার সেটা আছে, যে ব্যাসার্ধটা আছে, ব্যাসার্ধটা কম হবে। কেন কম? যদি আমাদের নিউক্লিয়াসটা আমাদের ইলেকট্রনটাকে নিজের বেশি কাছের দিকে টানে, তাহলে কি হবে, নিউক্লিয়াস আর হচ্ছে সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনের মধ্যে ডিস্টেন্সটা কি হবে, কমে আসবে। আর ডিস্টেন্স যখনই কমে আসবে, ডিস্টেন্স কমে গেলেই কি হবে, এদের ব্যাসার্ধটা হচ্ছে ছোট হয়ে আসবে। সেই জন্য আমরা যখন গ্রুপ 14 থেকে গ্রুপ 15-এ যাচ্ছি, তাহলে কি হচ্ছে, আমাদের কার্যকরী নিউক্লিয় আধান বাড়ছে। কিন্তু যেহেতু গ্রুপ 14-এও হচ্ছে পি শেলে ইলেকট্রনটা যাচ্ছিল, গ্রুপ 15-এও পি শেলেই ইলেকট্রনটা যাচ্ছে, যার জন্য কি হচ্ছে, যার জন্য আবরণী ক্ষমতাটা অতটা পরিমাণে হচ্ছে তোমাদের প্রভাব সৃষ্টি করছে না, যার জন্য আমাদের কার্যকর নিউক্লিয় আধান বাড়ছে। সেজন্য আমাদের নিউক্লিয়াসটা সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনটাকে খুব ভালো মতো করে নিজের দিকে টেনে আনতে পারবে, যার জন্য কি হবে, যার জন্য হচ্ছে ব্যাসার্ধটা হচ্ছে আমাদের কমে যাবে। বোঝা গেল কথাটা? আর কি বলছে? আর বলছে যে গ্রুপের ওপর থেকে নিচে পারমাণবিক ও আয়নীয় যে ব্যাসার্ধ, সেটা হচ্ছে বৃদ্ধি পায়। নাইট্রোজেন থেকে ফসফরাসের পারমাণবিক ব্যাসার্ধ বেশি বৃদ্ধি পায়, আর আর্সেনিক থেকে বিসমাথে এই বৃদ্ধিটা হচ্ছে কম হয়। ওকে, তো কি বলছে, যে কোনো একটা গ্রুপের ওপর থেকে যখন আমরা নিচে নামছি, ওপর থেকে যখন আমরা একটা গ্রুপের নিচে নামছি, তখন হচ্ছে আমাদের কি বলছে, যে যে আমাদের পারমাণবিক ব্যাসার্ধটা হচ্ছে বৃদ্ধি পাচ্ছে। এবার ওপর থেকে যখন আমরা নিচে নামছি, তখন কি হচ্ছে, তখন একটা এক্সট্রা করে কক্ষক যোগ হচ্ছে না, একটা এক্সট্রা করে কক্ষ যোগ হচ্ছে। যেমন ধরো, যখন আমরা নাইট্রোজেনে ছিলাম, নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা কি দেখলাম, যখন ইলেকট্রনিক কনফিগারেশন দেখলাম আমরা, নাইট্রোজেনে দেখো এখানে 2s2 2p3, এখানে হচ্ছে 2s2 2p6 3s2 3p3, মানে তারপরে এখানে 4s2 4p3। মানে কি হচ্ছে, যে প্রত্যেক কটার ক্ষেত্রে উপকক্ষ যোগ হচ্ছে। এবার যেহেতু উপকক্ষ, ধরো 2s ছিল, 2p ছিল, আবার 3s যোগ হলো, 3p যোগ হলো, 4s যোগ হলো, 4p যোগ হলো। তো কি হচ্ছে, যে উপর থেকে নিচে তোমার কক্ষগুলো যোগ হওয়ার জন্য কি হচ্ছে, কক্ষগুলো যোগ হওয়ার জন্য এটার ব্যাসার্ধটা যেটা, সেই ব্যাসার্ধটা হচ্ছে আমাদের বৃদ্ধি পাচ্ছে। আর কি বলেছে, আর কি বলেছে এটার সাথে আর কি বলেছে, যে আর্সেনিক থেকে বিসমাথে এই বৃদ্ধি অপেক্ষাকৃত কম হয়, কিন্তু নাইট্রোজেন থেকে ফসফরাসে এই বৃদ্ধি হচ্ছে বেশি হয়। ভালো করে দেখো, নাইট্রোজেন থেকে ফসফরাসের ক্ষেত্রে আমাদের ইলেকট্রন গুলো কি হচ্ছে, ইলেকট্রন গুলো তোমার 2s2p এর মধ্যেই প্রবেশ করছে। বা যদিও তোমার যেটা হচ্ছে, যে যেহেতু আমাদের 2p তে যাচ্ছিল, আর আমাদের মানে 2p তে না, মানে গ্রুপ 14 এর ক্ষেত্রেও পি অরবিটালে ইলেকট্রন যাচ্ছিল, গ্রুপ 15 এর ক্ষেত্রেও পি অরবিটালে ইলেকট্রন যাচ্ছে, সেটাকে আমরা কি বলছি, গ্রুপ 14 এর থেকে 15 এর সেই এই যে ডিফারেন্সটা, তার জন্য গ্রুপ 14 এর ব্যাসার্ধটা হচ্ছে 15 এর থেকে বেশি হচ্ছে। কিন্তু যখন আমরা ওপর থেকে নিজে কনসিডার করছি, তাহলে দেখো এখানে কি বলেছে, প্রথম ক্ষেত্রে হচ্ছে
আমাদের এস আর পি শেল যেটা, সেইখানে আমাদের নাইট্রোজেন আর ফসফরাসের ক্ষেত্রে ইলেকট্রন প্রবেশ করছে, বাট আর নাইট্রোজেন আর ফসফরাসের যে তোমার সেটা তোমার লাস্টের যে ইলেকট্রন গুলো, সেখানে মানে ব্যালেন্স শেলের ইলেকট্রন গুলো, সেগুলো কোথায় যাচ্ছে? এস কক্ষে আর পি কক্ষে। আর এস আর পি কক্ষের আবরণী ক্ষমতাটা আমাদের কি? এস আর পি কক্ষের আবরণী ক্ষমতা আমাদের বেশি ডি আর এফ এর তুলনায়। আমরা কি জানি? এস গ্রেটার দেন পি গ্রেটার দেন ডি গ্রেটার দেন এফ, এটা হচ্ছে আমাদের আবরণী ক্ষমতার ক্রম। এটা হচ্ছে আমাদের আবরণী ক্ষমতার ক্রম। কি সেটা? এস গ্রেটার দেন পি গ্রেটার দেন ডি গ্রেটার দেন এফ। ঠিক আছে। এবার তো সেখানে কি হচ্ছে, প্রথমে এস আর পি কক্ষে যখন আমাদের নাইট্রোজেন আর ফসফরাসের ক্ষেত্রে ইলেকট্রনটা প্রবেশ করছে, তাহলে কি হচ্ছে যে এক্ষেত্রে আবরণী ক্ষমতাটা কি ডিআরএফ এর তুলনায় বেশি হচ্ছে, যার জন্য কি হচ্ছে এক্ষেত্রে আমাদের ব্যাসার্ধটা যেটা, ব্যাসার্ধটা সেক্ষেত্রে কম হচ্ছে। ঠিক আছে। কিন্তু যেহেতু এস আর পি উপকক্ষে প্রবেশ করছে, সেজন্য যখন এক্ষেত্রে আমাদের কি হচ্ছে, এক্ষেত্রে সেজন্য যেটা বলেছে যে আমাদের নাইট্রোজেন থেকে ফসফরাসের ব্যাসার্ধের যে বৃদ্ধিটা, সেই ব্যাসার্ধের বৃদ্ধির হারটা বেশি হচ্ছে। কেন? কারণ এক্ষেত্রে এস আর পি কক্ষে আমাদের ইলেকট্রনটা প্রবেশ করছে। কিন্তু আর্সেনিক থেকে বিসমাথের ক্ষেত্রে প্রবলেমটা কোথায় হচ্ছে, যে আর্সেনিকের পরে যখন আমাদের অ্যান্টিমনি তারপরে বিসমাথ আসছে, তখন আমাদের লাস্টের ইলেকট্রন গুলো যেখানে প্রবেশ করছে তার আগে, সেখানে আর্সেনিকের পরে অ্যান্টিমনি বিসমাথের ক্ষেত্রে আমাদের ডি ব্লক আর এফ ব্লক ইলেকট্রন সেখানে যোগ হচ্ছে। আর ডি ব্লক আর এফ ব্লকের আমরা কি জানি? আবরণী ক্ষমতা খুবই কম হয়। যার জন্য কি হয়, যেই রেটে এদের তোমার নাইট্রোজেন থেকে ফসফরাসের ক্ষেত্রে ব্যাসার্ধটা বৃদ্ধি পাচ্ছিল, সেই একই রেটে কিন্তু আর্সেনিক থেকে বিসমাথের ক্ষেত্রে পাচ্ছে না। কেন পাচ্ছে না? কারণ সেক্ষেত্রে আমাদের ডি ইলেকট্রন আর এফ ইলেকট্রন সেখানে পার্টিসিপেট করছে, যার জন্য সেখানে কি হচ্ছে, বৃদ্ধিটা অপেক্ষাকৃত আমাদের কম হয়ে যাচ্ছে। বোঝা গেল কথাটা? নেক্সট, নেক্সট যেটা, সেটা হচ্ছে আমাদের আয়নায়ন এনথালপি। আমাদের আয়নায়ন বিভব বা আয়নায়ন এনথালপি যেটা, সেটা তো কি বলছে, যে আমাদের মৌলগুলির আয়নায়ন এনথালপি হচ্ছে গ্রুপ 14 মৌল অপেক্ষা বেশি হয়। আচ্ছা, কোন গ্রুপের মৌলগুলি? আমাদের গ্রুপ 15 মৌলগুলির আয়নায়ন এনথালপি হচ্ছে আমাদের গ্রুপ 14 মৌলগুলি অপেক্ষা বেশি হয়। আচ্ছা, আমরা কি দেখলাম, যে আমাদের গ্রুপ 14 এর যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধের থেকে আমাদের গ্রুপ 15 এর ব্যাসার্ধ কম। তাহলে আমরা কি দেখলাম, যে গ্রুপ 14 এর আমাদের যে ব্যাসার্ধ, সেই গ্রুপ 14 এর ব্যাসার্ধের তুলনায় গ্রুপ 15 এর ব্যাসার্ধ আমাদের কম। আর আমরা কি দেখলাম, যে কার্যকরী নিউক্লিয় আধান যেটা, সেই কার্যকরী নিউক্লিয় আধানটা এক্ষেত্রে বাড়ছে। কার্যকরী নিউক্লিয় আধান বাড়ছে। তো কার্যকরী নিউক্লিয় আধান যদি আমাদের বাড়ে, আর মানে যদি ধরো আমাদের আধানটা বাড়ছে, ব্যাসার্ধটা কমে আসছে, তাহলে আমাদের কোনো একটা পরমাণু, যদি এটা ধরো আমাদের নিউক্লিয়াস হয়, তাহলে সর্বশেষ কক্ষের যে ইলেকট্রনটা, এই ইলেকট্রনটাকে যদি আমাদের ব্যাসার্ধটা কম হয় আর কার্যকরী নিউক্লিয় আধানটা বেশি হয়, তাহলে নিউক্লিয়াসটা এই ইলেকট্রনটা কি করবে, খুব ভালোভাবে নিজের দিকে টেনে ধরে রাখতে পারবে। যার কি হবে, এই যে আমাদের ইলেকট্রনটা, এটাকে বাইরের দিকে এখান থেকে বের করে আনতে যেই এনার্জিটা দিতে হবে, যে এনার্জিটা দিতে হবে, সেই এনার্জিটা তখন তাহলে কি হবে, বেশি হবে। কার তুলনায়? গ্রুপ 14 এর তুলনায়। আমাদের আয়নায়ন এনথালপি মনে আছে তো, যে মানে কোনো একটা গ্রাউন্ড স্টেটে থাকা, কোনো একটা সর্বনিম্ন শক্তি স্তরে থাকা কোনো একটা পরমাণু নিউক্লিয়াস থেকে সব থেকে দূরে যে আলগাভাবে লাগা যে ইলেকট্রনটা আছে, সেই ইলেকট্রনটাকে মানে সেখান থেকে বের করতে, পরমাণু থেকে বের করতে যে ন্যূনতম চার্জটা আমাদের দিতে হচ্ছে, যে ন্যূনতম এনার্জিটা আমাদের দিতে হচ্ছে, সেই এনার্জিটাকে আমরা কি বলছি, সেটাকে আমরা বলছি হলো আয়নীভবন এনথালপি।
ঠিক আছে, বোঝা গেল কথাটা? তাহলে সেটার জন্য যদি আমাদের ব্যাসার্ধটা কম হয় আর যদি কার্যকরী নিউক্লিয় আধানটা আমাদের বেশি হয়ে যায়, তাহলে কি হবে? এনার্জিটা আমাদের বেশি নিতে হবে। যেটা গ্রুপ 14 এর তুলনায় 15 এর ক্ষেত্রে যেহেতু আমাদের ব্যাসার্ধটা বেশি হচ্ছে আর কার্যকরী নিউক্লিয় আধানটাও বেশি হচ্ছে, যার জন্য কি হচ্ছে এই জিনিসটা আমরা এখানে দেখতে পাচ্ছি। যার জন্য কি আমাদের গ্রুপ 15 এর ক্ষেত্রে যে আয়নীভবন এনথালপিটা, সেই আয়নীভবন এনথালপিটা কি গ্রুপ 14 এর তুলনায় বেশি হচ্ছে। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে, ওকে। এরপরে বলছে যে গ্রুপের ওপর থেকে নিচে আয়নায়ন এনথালপি ক্রমশ হচ্ছে আমাদের হ্রাস। এবার গ্রুপের ওপর থেকে নিচে কি হচ্ছে? প্রথম কথা তো হচ্ছে ডি আর এফ শেলের যে আমাদের পার্টিসিপেশন হচ্ছে, যার জন্য একটা আমাদের তোমার সেটার উপরে একটা এফেক্ট তোমার পড়ছে। এটা হচ্ছে ফার্স্ট কথা। আর সেকেন্ড কি, যে যেহেতু ওপর থেকে নিচে কি এক্সট্রা শেল যোগ হচ্ছে, ওপর থেকে নিচে কি ব্যাসার্ধটা বাড়ছে। আর যদি ব্যাসার্ধ বাড়ে, তাহলে তো নিউক্লিয়াস থেকে সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনের দূরত্বটা বেড়ে যাবে। যদি নিউক্লিয়াস থেকে সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনের দূরত্বটা বেড়ে যায়, তাহলে সেখান থেকে কি আয়নায়ন এনথালপির মানটা আমাদের তখন কমে যাবে। যদি ব্যাসার্ধটা কম থাকে, তাহলে আয়নায়ন এনথালপি যতটা পরিমাণে হবে, ব্যাসার্ধ যদি বেশি হয়ে যায়, তাহলে সেটা ডিফারেন্স হবে। তার মানে কি গ্রুপ 14 থেকে 15 যেহেতু ব্যাসার্ধটা কমছে, কার্যকরী নিউক্লিয় আধানটা বাড়ছে, গ্রুপ 14 থেকে 15 গেলে আমাদের কি হচ্ছে, আয়নীভবন এনথালপিটার মান বা আয়নায়ন এনথালপিটার মান বাড়ছে। কিন্তু যখন আমরা ওপর থেকে নিচে আসছি, আমরা কি দেখলাম যে আমাদের ব্যাসার্ধটা বাড়ছে। আর ব্যাসার্ধ বাড়লে কি হবে? নিউক্লিয়াস আর সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনের মধ্যে ডিস্টেন্সটা বাড়বে। আর ডিস্টেন্স যখনই বাড়বে, তখন কি হবে? ডিস্টেন্সটা বাড়লে আমাদের সেখান থেকে আয়নায়ন এনথালপির মানটা কমবে। কেন কমবে? কারণ ইলেকট্রন আর নিউক্লিয়াসের মধ্যে যে ডিস্টেন্স সেটা বাড়লে আকর্ষণ বলটা কি হবে? আকর্ষণ বলটা আস্তে আস্তে কমে আসবে। এটাই হচ্ছে কারণ। বোঝা গেল কথাটা? ওকে, নেক্সট। নেক্সট যেটা, সেটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা, মানে ইলেকট্রোনেগেটিভিটি। যেটা ইলেকট্রনকে গ্রহণ করার যে তোমার ইচ্ছেটা, মানে ইলেকট্রনের যেটা তোমার যেটা, এই উদাহরণটা আমি ক্লাস 11-এ অনেকবার দিয়েছি যে যদি ধরো যদি যার খিদে পাবে বেশি, যে ধরো এক 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 বেলা খায়নি, তার যতটা খিদে পাবে যে দুবেলা খায়নি, তার খিদে কি তার থেকে অনেক বেশি পাবে, তাই না? মানে কার ইলেকট্রনের খিদেটা কত বেশি। ইলেকট্রনের খিদেটাকে আমরা কি বলি? আমরা বলি হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা, মানে নেগেটিভ তাকে নিয়ে নেগেটিভ আয়নে পরিণত হতে কে কত বেশি খুশি থাকে, সেটাকে আমরা বলবো হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। ওকে, আচ্ছা। বলছে যে গ্রুপ 15 এর যে মৌলগুলির তড়িৎ ঋণাত্মকতা গ্রুপ 14 এর মৌলগুলি অপেক্ষা বেশি। ওকে, গ্রুপ 14 এর ক্ষেত্রে আমাদের সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন বিন্যাস কত ছিল? গ্রুপ 14 এর ক্ষেত্রে NH2 NP2, আর গ্রুপ 15 এর ক্ষেত্রে কত? গ্রুপ 15 এর ক্ষেত্রে হচ্ছে NH2 NP3। আমরা কি জানি যে প্রত্যেকটা যে আমাদের মৌল আছে সেগুলো রিয়াক্ট কেন করছে? নোবেল গ্যাসের মতো কনফিগারেশন পাওয়ার জন্য, রাইট? প্রত্যেকটা হচ্ছে রিয়াক্ট করছে নোবেল গ্যাসের মতো কনফিগারেশন পাওয়ার জন্য। এইবার আমাদের দেখো, ভালো করে দেখো, গ্রুপ 14 যেটা আছে সেখানে কি আছে? NH2 NP2, NH2 NP2। তার মানে নোবেল গ্যাসের কনফিগারেশন কত? NH2 NP4, NH2 NP4। তার মানে যদি গ্রুপ 14 এর এলিমেন্ট গুলোকে নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস গেইন করতে হয়, তাহলে ওকে কটা ইলেকট্রন নিতে হবে? চারটে। চারটে ইলেকট্রন নিতে হবে। কিন্তু গ্রুপ 15 কি আছে? ওটা NH2 NP3 আছে, NH2 NP3 আছে। যেহেতু NH2 NP3 আছে, তার মানে কি ওকে তিনটে ইলেকট্রন নিতে হবে? বা চারটে ইলেকট্রন নেওয়া ইজি না তিনটে ইলেকট্রন নেওয়া ইজি? অবভিয়াসলি তিনটে ইলেকট্রন নেওয়া ইজি। আর কি, এটা হচ্ছে একটা কথা যে তিনটে ইলেকট্রন যদিও নিতে পারে, তিনটে ইলেকট্রন নিলেই তো নিষ্ক্রিয় গ্যাসের মতন তোমার আচরণ করতে পারবে, নিষ্ক্রিয় গ্যাসের মতন তোমার থাকতে পারবে। সেই জন্য কি হচ্ছে, সেই জন্য ও তিনটে ইলেকট্রন হচ্ছে নিজের দিকে নিতে চায়। ও তিনটে ইলেকট্রন নিতে চায়, নিয়ে ও কি করতে চায়? তিনটে ইলেকট্রন নিয়ে ও 3- টাইপের তোমার যে যৌগ, সেই 3- টাইপের যৌগ হচ্ছে ও গঠন করতে চায়। কোনটা? গ্রুপ 15 এর মৌল। প্রথম কথা হচ্ছে গ্রুপ 14 এর তুলনায় গ্রুপ 15 এর ক্ষেত্রে আমাদের ব্যাসার্ধটা কমছে। এবার যদি ব্যাসার্ধটা আমাদের কমে, গ্রুপ 14 এর ক্ষেত্রে ব্যাসার্ধটা আমাদের বেশি ছিল, এবার সেখানে আমাদের চারটে ইলেকট্রন নিতে হচ্ছে। এবার ব্যাসার্ধটা আমাদের কমছে অবশ্যই, কিন্তু তিনটে ইলেকট্রন নিতে হচ্ছে। যার জন্য কি হচ্ছে, ইলেকট্রনের যে আসক্তিটা গ্রুপ 14 এর তুলনায় গ্রুপ 15 এর ক্ষেত্রে কিন্তু ইলেকট্রনের আসক্তিটা বেশি। ইলেকট্রোনেগেটিভিটি গ্রুপ 14 এর তুলনায় গ্রুপ 15 এর ক্ষেত্রে আমাদের কি হচ্ছে? বেশি হচ্ছে। এবার এটার সাথে আমাদের কি বলেছে?
তো গ্রুপের উপর থেকে নিচে আমাদের তড়িৎ ঋণাত্মকতা কি হয়, ক্রমশ হ্রাস। তড়িৎ ঋণাত্মকতা আমাদের ক্রমশ হ্রাস। এবার গ্রুপের যখন আমরা ওপর থেকে নিচে নামছি, ওপর থেকে নিচে নামলে আমাদের কি হচ্ছে, ব্যাসার্ধটা বাড়ছে। এবার যখন আমরা একটা গ্রুপের ওপর থেকে নিচে নামছি, আমাদের ব্যাসার্ধটা বাড়ছে, তাহলে কি হচ্ছে, আমাদের যে নিউক্লিয়াসটা আর সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনটার মাঝে আমাদের কি ডিস্টেন্সটা বেড়ে যাচ্ছে। যার জন্য আমাদের কি হচ্ছে, যে ইলেকট্রনটাকে আমাদের নিউক্লিয়াসটা কিন্তু তোমার অতটা আকর্ষণ দিয়ে টানতে পারছে না, যেটা হচ্ছে তোমার কম ব্যাসার্ধের ক্ষেত্রে টানতে পারছে। বোঝা গেল, এটা হচ্ছে ফার্স্ট কথা। সেকেন্ড যেটা, যে আয়নায়ন এনথালপি, সেটার মানটা হচ্ছে অনেকটা কমে যাচ্ছে উপর থেকে নিচে আসার জন্য। যার জন্য কি হচ্ছে, ইলেকট্রনটাকে ধরে রাখার ক্ষমতাটা হচ্ছে কমে যাচ্ছে। যদি ইলেকট্রনটাকে ধরে রাখার ক্ষমতাটাই কমে যায়, তাহলে সেখান থেকে আবার নতুন করে ইলেকট্রন গেইন করার ক্ষমতাটাও থাকবে না, যেহেতু তোমার সাইজটা বেড়ে যাচ্ছে। সেজন্য ইলেকট্রনটা তোমার নিউক্লিয়াসের দিক থেকে যে অ্যাট্রাক্ট হওয়ার যে তোমার টেন্ডেন্সিটা, সেই টেন্ডেন্সিটা কি হচ্ছে, কমে যাচ্ছে। যার জন্য আমরা যখন একটা শ্রেণীর ওপর থেকে নিচে নামছি, তখন কি হচ্ছে, তখন আমাদের এই যে তোমার কি সেটা কি বলছিলাম, তড়িৎ ঋণাত্মকতা, সেই তড়িৎ ঋণাত্মকতাটা কি হবে, তখন ওপর থেকে নিচে নামলে আমাদের আস্তে আস্তে কমতে থাকবে। আমরা তাহলে কি দেখলাম, যে গ্রুপ 14 থেকে যখন আমরা গ্রুপ 15-এ যাচ্ছি, তখন এটা হচ্ছে বাড়ছে। কিন্তু যখন ওপর থেকে আমরা নিচে নামছি, তখন আমরা তড়িৎ ঋণাত্মকতা কি হচ্ছে, ক্রমশ হ্রাস পাচ্ছে। বোঝা গেল। এবার আমরা করবো যে ধাতব আর তড়িৎ ধনাত্মক চরিত্র। ওকে, তড়িৎ ধনাত্মক চরিত্রটা কি, যেটা আমাদের হচ্ছে তড়িৎ ঋণাত্মক চরিত্র, তার ঠিক অপোজিট সেটা হচ্ছে তড়িৎ ধনাত্মক চরিত্র। ওকে, তো বলছে যে গ্রুপ 14 মৌলগুলির তুলনায় গ্রুপ 15 মৌলগুলি কম তড়িৎ ধনাত্মক হয় এবং কম ধাতব চরিত্র বিশিষ্ট হয়, মানে যেটা হচ্ছে তোমার সেটা বেশি প্লাস হিসেবে থাকতে পারবে, পজিটিভ ক্যাটায়ন হিসেবে থাকতে পারবে, সেটার হচ্ছে তোমার কি ধাতব চরিত্রটা ততটা বেশি হবে। এবার আমরা কি দেখলাম, যে গ্রুপ 14 এর ক্ষেত্রে আমরা দেখলাম যে সেটা তোমার গ্রুপ 14 এর কাছে আমাদের দুটো অপশন ছিল। গ্রুপ 14 এর কাছে ভালো করে দেখো, গ্রুপ 14 কি আছে, NH2 NP2, রাইট। তো গ্রুপ 14 কি করতে পারতো, গ্রুপ 14 হচ্ছে এই ইলেকট্রন গুলো ছেড়েও দিতে পারতো। এবার আর লাস্টের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে নিষ্ক্রিয় জোড় তোমার যেটা নিষ্ক্রিয় জোড় প্রভাব, নিষ্ক্রিয় ইলেকট্রন জোড় প্রভাবের জন্য কি ওই লাস্টের ইলেকট্রন গুলো ত্যাগ করতে চাই, যার জন্য ও +2 অক্সিডেশন স্টেটও কিন্তু দেখাতে পারে। কিন্তু সেটা হচ্ছে একটা কথা। এবার গ্রুপ 15 এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, যদি ও তিনটে ইলেকট্রন গ্রহণ করলে ওর ওর ক্ষেত্রে হচ্ছে সেই জিনিসটা ইজি হবে। এবার গ্রুপ 14 এর থেকে গ্রুপ 15 এর মধ্যে আমাদের কি হয়, গ্রুপ 15 এর মধ্যে যেহেতু গ্রুপ 15 এর ব্যাসার্ধটা তোমার কম হয় গ্রুপ 14 অপেক্ষা, গ্রুপ 15 এ ব্যাসার্ধ যেহেতু হচ্ছে আমাদের কম হয়, এবার ব্যাসার্ধ কম হচ্ছে মানে কি, আমাদের যে ইলেকট্রনটা, সেই ইলেকট্রনটা তোমার নিউক্লিয়াস দ্বারা খুব ভালোভাবে আকৃষ্ট। আর যদি আমাদের ইলেকট্রন নিউক্লিয়াস দ্বারা খুব ভালো মতন করে আকৃষ্ট হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই ওখান থেকে ইলেকট্রন ছেড়ে যেতে চাইবে না, তাই না, ইলেকট্রন ছেড়ে যেতে চাইবে না। সেজন্য গ্রুপ 14 অপেক্ষা গ্রুপ 15 কি হয়, আমাদের ধাতব চরিত্র, মানে যেটা প্লাস আয়ন হিসেবে থাকার যে টেন্ডেন্সিটা, এই টেন্ডেন্সিটা কি হয়, কমে যায়। কিন্তু এখানে আমরা আরেকটা জিনিস দেখতে পাই কি, যে আমাদের গ্রুপের ওপর থেকে নিচে গিয়ে ধাতব চরিত্র ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। গ্রুপের ওপর থেকে নিচে আমাদের ধাতব চরিত্র ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, কেন, কারণ আমরা দেখলাম যে আমাদের গ্রুপের ওপর থেকে নিচে আমাদের সাইজটা বাড়ছে। আর যদি সাইজটা বাড়ে, তাহলে ইলেকট্রনটাকে ছেড়ে দেওয়াটা অতটা বড় একটা ডিল হবে না, যেটা ছোট আয়নের ক্ষেত্রে হবে, তাই না। যদি বড় থাকে, তাহলে সেখান থেকে ইলেকট্রনটা বেরিয়ে বেরিয়ে যেতে ওরা চাইবেই, যে ঠিক আছে বেরিয়ে গেলে বেরিয়ে যাক, কোনো চাপের ব্যাপার নেই। তো সেই জন্য কি হয়, যে যখন আমরা গ্রুপের ওপর থেকে নিচে নামছি, সাইজটা বেড়ে যাচ্ছে, সেজন্য কি সেখানে পজিটিভ আয়ন হিসেবে থাকার টেন্ডেন্সিটাও সেখানে তখন বৃদ্ধি পাবে। আর যার জন্য ধাতব চরিত্রটা এটার ক্ষেত্রে আমাদের বৃদ্ধি পাবে। বোঝা গেল কথাটা। নেক্সট নেক্সট বলছে গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক। আচ্ছা, বলছে মৌলগুলির গলনাঙ্ক নাইট্রোজেন থেকে আর্সেনিকে ক্রমশ বৃদ্ধি পায় এবং আর্সেনিক থেকে বিসমাথে ক্রমশ হ্রাস পায়। নাইট্রোজেন থেকে অ্যান্টিমনি স্ফুটনাঙ্ক আমাদের নিয়মিতভাবে বৃদ্ধি পাচ্ছে। স্ফুটনাঙ্ককে নিয়ে আমরা চাপ খাচ্ছি না, আমরা চাপ কাকে নিয়ে খাচ্ছি, গলনাঙ্ক থেকে। কি বলছে, যে মৌলগুলির গলনাঙ্ক নাইট্রোজেন থেকে, ভালো করে দেখো,
নাইট্রোজেন থেকে কি হচ্ছে, আর্সেনিকে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, নাইট্রোজেন থেকে আর্সেনিকে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। কিন্তু আর্সেনিক থেকে বিসমাথের ক্ষেত্রে এটা কি হচ্ছে, আবার হ্রাস পাচ্ছে। মানে আমাদের যেটা ছিল যে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ক্ষেত্রে নাইট্রোজেন থেকে আর্সেনিক পর্যন্ত এটা হচ্ছে আমাদের তোমার এই মানটা হচ্ছে আস্তে আস্তে আমাদের বৃদ্ধি পাচ্ছে, এই মানটা বাড়ছে। কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি মানটা আবার কমে যাচ্ছে। এটাই আমাদের বলেছে। তাহলে এখন আমাদের জিজ্ঞেস করেছে যে এই যে জিনিসটা হচ্ছে, এই জিনিসটা কেন হচ্ছে? তাহলে এটা আমাদের একটা ব্যাখ্যা দেখতে হবে। তাহলে চলো দেখি। দেখো, নাইট্রোজেন আর ফসফরাস যেটা, নাইট্রোজেন আর ফসফরাস এগুলো হচ্ছে ধাতু। ঠিক আছে, এগুলো ধাতুর মতো আচরণ করে, এগুলো ধাতুর মতো আচরণ করে। এবার ধাতুর মতো আচরণ করার জন্য কি হয়, ধাতুর মতো আচরণ করার জন্য এদের মধ্যে কি থাকে, ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল। ঠিক আছে, এর মধ্যে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল থাকে। এবার যার জন্য কি হয়, আর এরপর আছে হচ্ছে আর্সেনিক। আর্সেনিকেরও অধিকাংশ ধর্ম হচ্ছে ধাতু। এবার নাইট্রোজেন থেকে ফসফরাস বা আর্সেনিক, এগুলো কি নাইট্রোজেনের তুলনায় ফসফরাস আর আর্সেনিকের কি তোমার সাইজটা বড়, সেজন্য নাইট্রোজেন থেকে আর্সেনিক মানে ফসফরাস হয়ে আর্সেনিক অব্দি যেতে গেলে আমাদের কি হচ্ছে, ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলটাকে ব্রেক করতে হচ্ছে। যার জন্য কি হচ্ছে, আমাদের এনার্জি লাগছে, যার জন্য আমাদের যে গলনাঙ্ক, সেই গলনাঙ্কটা হচ্ছে নাইট্রোজেন থেকে আর্সেনিক অব্দি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, এবার আর্সেনিকের পরে কি আসছে, অ্যান্টিমনি আর বিসমাথ। আর্সেনিকের পরে কি আসছে, অ্যান্টিমনি আর বিসমাথ। এবার অ্যান্টিমনি আর বিসমাথের ক্ষেত্রে কি হচ্ছে, অ্যান্টিমনি আর বিসমাথের ক্ষেত্রে কি হচ্ছে, এদের মধ্যে নিষ্ক্রিয় জোড় প্রভাব দেখা যাচ্ছে। ঠিক আছে, এদের মধ্যে কি হয়, নিষ্ক্রিয় ইলেকট্রন জোড় প্রভাব দেখা যায়। এবার নিষ্ক্রিয় ইলেকট্রন জোড় প্রভাব দেখানোর জন্য এদের ক্ষেত্রে কি হয়, যে এরা, আমরা দেখলাম যে ওপর থেকে নিচে নামতে গেলে কি আমাদের পজিটিভ, যে তোমার তড়িৎ ধনাত্মকতা, তড়িৎ ধনাত্মকতাটা বৃদ্ধি পায়। তাহলে এক্ষেত্রে তখন এরা এরা +5 দেখাতে পারবে। কিন্তু তখন এরা কি করে, এরা +5 রূপে না থেকে নিষ্ক্রিয় জোড় প্রভাবের জন্য এরা কি করে, এরা +3 স্টেট দেখায়। +3 স্টেট হচ্ছে কিছু দেখা সমযোজী সহজ জীবন। যার জন্য কি হয়, যে এরা কি হয়, দুর্বল হয়ে যায়, এদের বন্ডটা, এদের বন্ডগুলো দুর্বল হয়ে যায়। যার জন্য কি হয় যে, আর অ্যান্টিমনির থেকে বিসমাথের ক্ষেত্রে আমাদের নিষ্ক্রিয় প্রভাবটা আরো বেশি হয়। যার জন্য কি হয়, যে এদের ক্ষেত্রে গলনাঙ্কটা হচ্ছে তখন আমাদের কমতে, যদিও নাইট্রোজেন থেকে ফসফরাসের ক্ষেত্রে আমাদের, ফসফরাস হয়ে আর্সেনিকের ক্ষেত্রে এটা বাড়ছে, কিন্তু তাও অ্যান্টিমনি আর বিসমাথের ক্ষেত্রে এটা কি হয়, অ্যান্টিমনি বিসমাথের ক্ষেত্রে এটা তখন কমে যাচ্ছে। বোঝা গেল কথাটা? নেক্সট বলছে ঘনত্ব। গ্রুপ 15 মৌলগুলির ঘনত্ব গ্রুপের উপর থেকে নিচে হচ্ছে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, পারমাণবিক ভর বৃদ্ধি পাচ্ছে, আকার বৃদ্ধি পাচ্ছে, যার জন্য কি হচ্ছে, আমাদের ঘনত্বটা বৃদ্ধি পাচ্ছে। ক্লিয়ার এটা? নেক্সট নেক্সট হচ্ছে বহুরূপতা। মানে তোমার একটা জিনিসের অনেকগুলো রূপে অবস্থান করার যে প্রবণতা, সেটাকে আমরা বলছি বহুরূপতা। নাইট্রোজেন বহুরূপতা দেখায় না, বিসমাথ বহুরূপতা দেখায় না। যেমন আমরা ইন্ট্রোডাকশনে বলছিলাম যে ফসফরাস, তোমার সাদা ফসফরাস, তারপরে হচ্ছে তোমার লাল ফসফরাস রূপে থাকে। তখন এখানে দেখো যে ফসফরাস মূলত সাদা, কালো আর লাল ফসফরাস, এই তিনটে বহুরূপে হচ্ছে অবস্থান করে। আর্সেনিক ও অ্যান্টিমনি উভয়ের ক্ষেত্রে হলুদ, হলুদ আর ধূসর রূপে দেখা যায়। তাহলে কি নাইট্রোজেন আর বিসমাথ ছাড়া বাকি যে মৌলগুলো আছে, মানে ফসফরাস, আর্সেনিক আর অ্যান্টিমনি, এই তিনটের মধ্যে কি বহুরূপতা দেখানোর একটা প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। বোঝা গেল? নেক্সট নেক্সট হচ্ছে ক্যাটিনেশন। কার্বনের ক্ষেত্রে আমরা দেখেছি, কার্বন গ্রুপের ক্ষেত্রে ক্যাটিনেশন ধর্ম আমরা দেখেছি। এবার নাইট্রোজেনের ক্ষেত্রে, বা নাইট্রোজেন গ্রুপ
15 এর ক্ষেত্রে কি হয়, এরাও ক্যাটিনেশন ধর্ম তোমার টু সাম এক্সটেন্ট মানে তোমার শো করে, কিন্তু কার্বনের যে ফ্যামিলি বা 14 এর ক্ষেত্রে আমাদের ক্যাটিনেশন ধর্মটা যতটা প্রকট ছিল, এক্ষেত্রে কিন্তু ক্যাটিনেশন ধর্মটা আমাদের ততটা প্রকট হতে পারে না। 14 এর ক্ষেত্রে ক্যাটিনেশন ধর্মটা কিন্তু আমাদের অনেক ভালোভাবে কাজ করতে পারে। বোঝা গেল কথাটা? এক্ষেত্রে ক্যাটিনেশনের আরেকটা যেটা প্রবলেম, যে দেখো এখানে কি আছে, NH2 NP3, মানে কি পি যে শেলটা, পি কক্ষকটা কি আমাদের অর্ধপূর্ণ। অর্থপূর্ণ হওয়ার জন্য কি এটা বেশি স্টেবল, সেটাও একটা কারণ যে এটা কম ক্যাটিনেশন হচ্ছে তোমার দেখ। বোঝা গেল কথাটা? নেক্সট নেক্সট হচ্ছে জারণ অবস্থা, জারণ স্তর যেটাকে আমরা বলে থাকি, রাইট? আচ্ছা, তো জারণ স্তরটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট আমাদের যে কোনো যখন আমরা গ্রুপ কেমিস্ট্রি করবো তার ক্ষেত্রে। তো আমাদের যে জারণ স্তর ফার্স্টে যেটা আমরা দেখবো সেটা ঋণাত্মক যে জারণ অবস্থা সেটা। তো আমাদের কি আছে এখানে, NH2 NP3 আছে, মানে কি এখানে এটা তোমার যদি এখান থেকে NH2 NP3 আছে, তিনটে ইলেকট্রন গ্রহণ করে, তাহলে হচ্ছে ও নিষ্ক্রিয় গ্যাসের মতন আচরণ করতে পারবে। তাই লেখা আছে কক্ষে 5টি ইলেকট্রন বিশিষ্ট মৌলগুলির নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের মতো স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস লাভের জন্য 3টি ইলেকট্রনের প্রয়োজন হয়। এটাই আমরা এতক্ষণ ধরে পড়ে এসেছি। কিন্তু 3টি ইলেকট্রন গ্রহণের মাধ্যমে M3- আয়ন গঠনের জন্য প্রচুর শক্তির প্রয়োজন, বা 3টে ইলেকট্রন আমি গ্রহণ করবো, যার জন্য কি হবে, প্রচুর শক্তির হচ্ছে কি হয় প্রয়োজন। যার জন্য এই প্রক্রিয়াটা কি হয়, সব ক্ষেত্রে আমাদের অনুকূল হয় না, কিছু কিছু ক্ষেত্রে হয়, কিছু কিছু ক্ষেত্রে হয় না। কিন্তু নাইট্রোজেন যেহেতু আকারে সব থেকে ছোট, বাকিগুলোর ক্ষেত্রে অতটা দেখা না গেলেও নাইট্রোজেন আকারে সব থেকে ছোট আর সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মক। সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মক হওয়ায় কি N3-, N3-, দেখি বলে নাইট্রাইট। নাইট্রাইট জাতীয় হচ্ছে আমাদের আয়ন গঠন করতে পারে। অধিক তড়িৎ ঋণাত্মক ধাতু মানে ওপর থেকে নিচে আমরা যে ধাতুগুলোর অধিক তড়িৎ ধনাত্মক হয়ে যাচ্ছে, নাইট্রেটের অধিক তড়িৎ ধনাত্মক ধাতু নাইট্রেট -3 জারণ অবস্থা প্রদর্শন করে। এই গ্রুপের অন্যান্য মৌলগুলি ধাতুর সঙ্গে সমযোজী বন্ধন গঠনের মাধ্যমে -3 জারণ অবস্থা প্রদর্শন করে। ও ইলেকট্রন গ্রহণের মাধ্যমে করে, বাকিগুলোকে যেগুলোতে নিচের দিকে অন্যান্য মৌলগুলো সেগুলো সমযোজী বন্ধন বা সমযোজী যৌগ গঠন করার মাধ্যমে -3 জারণ স্তর হচ্ছে শো করছে, মানে 3টে ইলেকট্রন গ্রহণ করা টাইপের যে মানে 3টে ইলেকট্রন গ্রহণ করে হচ্ছে নাইট্রোজেন আমাদের 3- হচ্ছে, মানে -3 জারণ স্তর শো করছে, আর বাকিরা কি সমযোজী বন্ধন গঠনের মাধ্যমে আমাদের -3 জারণ স্তর হচ্ছে প্রদর্শন করছে। বোঝা গেল? ওকে, এবার হচ্ছে গ্রুপের ওপর থেকে নিচে -3 জারণ অবস্থা প্রদর্শনের প্রবণতা ক্রমশ হ্রাস পায়। কেন হ্রাস পায় কি বলছে ভালো করে দেখো, যে গ্রুপের ওপর থেকে নিচে, এটা খুব ইম্পর্টেন্ট, যে গ্রুপের ওপর থেকে নিচে -3 জারণ অবস্থা প্রদর্শনের প্রবণতা ক্রমশ হ্রাস। এবার কেন হ্রাস পাচ্ছে ভালো করে দেখো, যে এই যে আমাদের মৌলগুলো আছে, রাইট? আমরা মৌলগুলোর ক্ষেত্রে যখন আমরা পড়ছিলাম, তো মৌলগুলোর ক্ষেত্রে আমরা কি পড়েছি, যে ওপর থেকে যখন আমরা নিচে নামছি, ওপর থেকে নিচে নামলে আমাদের কি হচ্ছে, আমাদের ব্যাসার্ধ গুলো বৃদ্ধি পাচ্ছে। ব্যাসার্ধ বৃদ্ধি পাবে পাচ্ছে, ফার্স্ট কি হচ্ছে, আমাদের ব্যাসার্ধ বৃদ্ধি পায়। ব্যাসার্ধ বৃদ্ধি পাওয়ার জন্য আমাদের কি হচ্ছে, আয়নায়ন বিভব হ্রাস পায়। আমি বলছি গ্রুপের ওপর থেকে নিচে, ওপর থেকে নিচে, রাইট? তো গ্রুপের ওপর থেকে নিচে কি হচ্ছে, যে ব্যাসার্ধটা বৃদ্ধি পাচ্ছে, যার জন্য আয়নায়ন বিভবটা হচ্ছে আমাদের হ্রাস পাচ্ছে। যার জন্য আয়নায়ন বিভব হ্রাস পেলে কি হবে, যে লাস্টের যে ইলেকট্রনটা, সেই লাস্টের ইলেকট্রনটাকে আমাদের কি বলে, তোমার পরমাণু থেকে বের করে নিয়ে যেতে অতটা চাপ হয় না। যার জন্য এটা কি হয়, এটা তোমার ক্যাটায়ন হিসেবে থাকতে পারবে। ক্যাটায়ন হিসেবে থাকতে পারবে মানে কি, তড়িৎ ধনাত্মক হবে, তড়িৎ ধনাত্মক চরিত্র, তড়িৎ ধনাত্মক চরিত্র দেখায়। আর তড়িৎ ধনাত্মক চরিত্র দেখায় মানে কি, মানে হচ্ছে এটা
তড়িৎ ঋণাত্মকতাটা কি হচ্ছে, কমে যাচ্ছে। আর -3 জারণ স্টেট কি, একটা তোমার তড়িৎ ঋণাত্মক যদি কোনো এলিমেন্ট সেটাই দেখাতে পারো। তার মানে তড়িৎ ঋণাত্মকতাটা কি হচ্ছে আমাদের, কমে যাচ্ছে। যার জন্য কি হচ্ছে, আর তড়িৎ ধনাত্মক চরিত্র বাড়ার জন্য এখানে লেখা আছে দেখো যে ধাতব চরিত্রটা কি হচ্ছে আমাদের, বৃদ্ধি পায়। বোঝা গেল কথাটা? নেক্সট নেক্সট হচ্ছে ধনাত্মক জারণ অবস্থা। এখানে আমাদের ধনাত্মক জারণ অবস্থা আমরা কি কি দেখতে পারি, আমাদের NH2 NP3S। তাহলে এক্ষেত্রে এটা কি হতে পারবে, যদি +5 জারণ অবস্থা দেয়, 5টি ইলেকট্রনই ত্যাগ করে দেয়, তাহলে হয়ে গেল। কিন্তু এখানে যেটা দেখা যায় একটা ক্ষেত্রে, যে যখন ওপর থেকে নিচে আমাদের নিষ্ক্রিয় ইলেকট্রন জোড়ের প্রভাব বৃদ্ধি পায়, যখন ওপর থেকে নিচে নিষ্ক্রিয় ইলেকট্রন জোড়ের প্রভাব বৃদ্ধি পায়, তখন কি হয়, তখন আমাদের যে এস ইলেকট্রন গুলো, এই এস ইলেকট্রন গুলো শিল্ডিং প্রভাবের জন্য কি হয়, এই শিল্ডিং প্রভাবের জন্য এরা হচ্ছে তোমার জারণ স্তরে পার্টিসিপেট করে না। যদি আমাদের এস ইলেকট্রন গুলো পার্টিসিপেট না করে, তাহলে এক্ষেত্রে আমরা খালি কার জন্য পাবো, পি ইলেকট্রনের জন্য, যেটা কত, +3। এবার তার মানে কি, যে আমরা +5 +3 দুটোই পাচ্ছি। কিন্তু যখন আমরা একটা শ্রেণীর ওপর থেকে যখন আমরা নিচে নামছি, ওপর থেকে নিচে নামলে কি হচ্ছে, আমাদের নিষ্ক্রিয়, যে তোমার নিষ্ক্রিয় জোড় প্রভাবটা কি বাড়ছে। আর নিষ্ক্রিয় জোড় প্রভাবটা বাড়লে আমাদের কি হবে, নিষ্ক্রিয় জোড় প্রভাব বাড়লে আমাদের ওপর থেকে নিচে আসলে +3 জারণ অবস্থার জন্য, যে +3 জারণ অবস্থার যে স্টেবিলিটিটা, স্থায়িত্ব, যেটা কি হচ্ছে আমাদের বাড়ছে। আর +5 এরটা কি হচ্ছে, আস্তে আস্তে কমে যাচ্ছে। যদিও +5 এরটাও দেখাচ্ছে, যেহেতু তড়িৎ ধনাত্মক হয়ে যাচ্ছে নিচের দিকের এলিমেন্ট গুলো, কিন্তু +3টার স্টেবিলিটি কি হচ্ছে, বেশি হচ্ছে। কেন বেশি হচ্ছে, নিষ্ক্রিয় জোড় প্রভাবের জন্য। কার জন্য, নিষ্ক্রিয় জোড় প্রভাবের জন্য। বোঝা গেল? তোমরা একবার দেখে নি কি লিখেছে, যে গ্রুপ 15 এর সমস্ত মূল্য +3 +5 এর জারণ অবস্থা প্রদর্শন করে, তবে গ্রুপের ওপর থেকে নিচে নিষ্ক্রিয় জোড় প্রভাবের জন্য +5 জারণ অবস্থার স্থায়িত্ব হ্রাস পায় এবং +3 জারণ অবস্থার স্থায়িত্ব বৃদ্ধি পায়। এক্স্যাক্টলি এটাই আমি একটু আগে বললাম। এটা আমাদেরকে মার্ক করে রাখতে হবে। নাইট্রোজেন +5 জারণ অবস্থায় যৌগ গঠন করে না। নাইট্রোজেন কেন তোমার 5 অবস্থায় যৌগ গঠন করে না, এনি গেসেস? একটুখানি গেস করো, একটুখানি চিন্তা করো, আমি বলে দিচ্ছি, কিন্তু একটুখানি চিন্তা করো। 5 যদি +5 যদি নাইট্রোজেনকে দেখাতে হয়, তাহলে নাইট্রোজেনের শেলে আমাদের কি থাকতে হবে, নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা কি বলছি, ফাঁকা ডি উপকক্ষ থাকতে হতো। কিন্তু নাইট্রোজেনের ক্ষেত্রে ফাঁকা ডি উপকক্ষ থাকে না। বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পারি যে প্রত্যেকটা হচ্ছে তোমার, মানে তোমার +5 জাতীয় যৌগ গঠন করতে পারে, কিন্তু নাইট্রোজেন পারে না। কেন পারে না, কারণ নাইট্রোজেনের ক্ষেত্রে ফাঁকা ডি উপকক্ষ থাকে না। বোঝা গেল কথাটা? তারপরে বলছে যে করে না, +3 জারণ অবস্থায় যেসব যৌগ গঠন করে তারা আয়নীয় সমযোজী উভয় প্রকারেরই হয়। আচ্ছা, আর নাইট্রোজেন ফসফরাস উভয়ই +4 জারণ অবস্থাও প্রদর্শন করে, কারণ একটি করে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বিশিষ্ট লুইস অ্যাসিডের সঙ্গে অসমযোজী বন্ধন গঠন করতে পারে। নাইট্রোজেনের ক্ষেত্রে কি আছে, নাইট্রোজেনের একটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, ফসফরাসের ক্ষেত্রে একটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকে। যার জন্য কি হয়, যার জন্য অন্য যে অ্যাটম গুলো থাকে, অন্য কোনো মৌলের সাথে ও হচ্ছে তখন তোমার কোন একটা কম্পাউন্ড ফর্ম করতে পারে, কি থাকে, ওর একটা নিষ্ক্রিয় ইলেকট্রন জোড় থাকে, যেটা ফসফরাসের ক্ষেত্রেও থাকে। ঠিক আছে? এই জন্য কি ওরা +4 জারণ স্তর তোমার শো করতে পারে, যেটা বাকিরা হচ্ছে পারে না। Okay. তারপরে বলছে নাইট্রোজেন তার ক্ষুদ্র আকার আর উচ্চ তড়িৎ ঋণাত্মকতা, আর এটা কি আছে, এটা হচ্ছে পি পাই বহু বন্ধন গঠনের তীব্র প্রবণতার জন্য -3 থেকে +5 পর্যন্ত সমস্ত জারণ অবস্থায় প্রদর্শন করতে পারে। পিপাই পিপাই বন্ধন গঠন করতে পারে। আমরা জানি যে তোমার দুটো পি অরবিটালের মধ্যে যখন পাই বন্ডিং গঠন করছে, তখন দুটো পিপাই পিপাই বন্ধন গঠন হচ্ছে। নাইট্রোজেন কি করে, নাইট্রোজেন আরেকটা নাইট্রোজেন অণুর সাথে পিপাই পিপাই বন্ধন গঠন করতে পারে, যার জন্য কি হয়, নাইট্রোজেনের দুটো নাইট্রোজেনের মাঝখানে ট্রিপল বন্ড গঠন।
একটা সিগমা বন্ড, দুটো পাই বন্ড, যার জন্য নাইট্রোজেন কি N2 রূপে থাকে, যেটা হচ্ছে গ্যাস হিসেবে। বোঝা গেল? এবার হচ্ছে সমযোজুতা। সমযোজুতার ক্ষেত্রে কি বোঝায়, যেহেতু নাইট্রোজেনের যোজুতা কক্ষে ডি অরবিটাল নেই, এটা আমরা একটু আগেই বললাম, এবং বন্ধন গঠনের জন্য শুধুমাত্র 4টি অরবিটাল আছে, একটা এস আর 3টা পি। কারণ এটা কি আছে, 1s2, 2s2, 2p3। তাহলে এখানে ব্যালেন্স কি আসছে, একটা এস, একটা 2s আর হচ্ছে 3টে পি, যার জন্য নাইট্রোজেন সর্বাধিক কি +4 সমযোজুতা প্রদর্শন করতে পারে, পেন্টাহ্যালাইড গঠন করতে পারে না। পেন্টাহ্যালাইড, হ্যালাইড মানে হ্যালোজেনের সাথে গঠন করে, আর পেন্টা মানে 5 জারণ স্তরওয়ালা কোনো একটা কম্পাউন্ড গঠন করতে পারে না, যেটা আমরা বললাম। কেন গঠন করতে পারে না, কারণ ডি অরবিটাল নেই। সেজন্য 4 অব্দি যেতে পারে, 5 যেতে পারে না। ফসফরাস ও বাকি মৌলগুলির যোজ্যতা কক্ষে খালি ডি অরবিটাল থাকে। খালি ডি অরবিটাল থাকার জন্য কি হয়, এস ও পি অরবিটালের সাথে ডি অরবিটালের মাধ্যমে এরা 5 বা 6 সমযোজুতা প্রদর্শন করতে পারে। এছাড়া পাশাপাশি অভিলগ্নের মাধ্যমে এরা ডিপাই বিপাই ব্যাক বন্ধন গঠন করতে পারে ডি অরবিটাল ব্যবহার করে। কারণ নাইট্রোজেনের ক্ষেত্রে খালি পি পি অরবিটাল ছিল, কোনো পিপাই পিপাই গঠন করতে পারছিল, কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে কি হচ্ছে, বাকিগুলোর ক্ষেত্রে আমাদের ডি অরবিটালও থাকছে, সেই ডি অরবিটাল থাকার জন্য কি হচ্ছে, তারা তোমার ডিপাই ডিপাই বন্ধনও গঠন করতে পারছে। বোঝা গেল? এটাই হচ্ছে নাইট্রোজেনের সাথে বাকিগুলোর এখানে একটা ডিফারেন্স ক্রিয়েট হচ্ছে। বোঝা গেল কথাটা? তো এটাই হলো আমাদের আজকে, যেটা আমরা ফার্স্ট, যেটা আমাদের ক্লাস, সেটা হচ্ছে গ্রুপ 15 এলিমেন্টস, যার মধ্যে আজকে আমরা যে জিনিসগুলো করলাম, আমরা খুব ইম্পর্টেন্ট কতগুলো টপিক করছি, আমরা প্রপার্টি গুলো কিরকম কিরকম করে চেঞ্জ হচ্ছে 14 থেকে 15-এ, আর কিসে তোমার শ্রেণীর ওপর থেকে নিচে, সেই জিনিসগুলো আমরা দেখলাম। আমরা জারণ স্তর দেখলাম, আমরা ইলেকট্রন কনফিগারেশন দেখলাম, আর প্রকৃতিতে আমরা কিরকম অবস্থায় এগুলোকে পাচ্ছি, এই এলিমেন্ট গুলোকে, সেই জিনিসটা হচ্ছে আমরা দেখলাম। ঠিক আছে? তো নেক্সট দিন আমরা যেটা করব, নেক্সট দিন আমরা নাইট্রোজেনের কিছু স্পেসিফিক প্রপার্টি আর নাইট্রোজেনের কিছু স্পেসিফিক কম্পাউন্ড নিয়ে ডিসকাশন করব। যার পরে কি হবে, আমরা ফসফরাস নিয়ে ডিসকাশন করলে আমাদের 15টা তোমার কাইন্ড অফ শেষ হয়ে যাবে। ঠিক আছে? তোমরা আজকে যে জিনিসগুলো পড়ালাম ভালো মতো করে পড়ে নাও, যাতে এরপরে যখন নাইট্রোজেনের উপরে আমরা স্পেশালি পড়াশোনা করব, তখন যেন তোমাদের জিনিসটা বুঝতে কোনো রকমেরই কোনো অসুবিধা না। ঠিক আছে? তোমরা ভালো মতো করে পড়াশোনা করো, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরের ক্লাসে।